বৌমা, ওই দেখো, আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে। যাও যাও, তাড়াতাড়ি করে লুচি আর আলুর দম বানিয়ে নিয়ে এসো। এই বৃষ্টি দেখতে দেখতে লুচি আর আলুর দম খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ বৌমা, আর লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো করে ভাজবে। আমার ফুলকো লুচি ছাড়া একটুও খেতে ভালো লাগে না। আর আলুর দমে বেশি করে কাজু বাদাম বাটা দেবে, যাতে আলুর দমটা খেতে মিষ্টি মিষ্টি হয়। বাবা, আপনাদের ডিমান্ড তো ভালোই আছে দেখছি। এদিকে আমাদের যে অভাবের সংসার, সেটা কি আপনারা ভুলে গেছেন? কাজুর এখন অনেক দাম। তাছাড়া ফুলকো লুচি বানাতে গেলে প্রচুর তেল লাগে। আমাদের ঘরে এই মুহূর্তে ফুলকো লুচি বানানোর মতো তেল নেই। তাই আপনাদের মন রাখার জন্য আমি বরং পরোটা বানিয়ে দিচ্ছি। এ তুমি কি বলছো বৌমা? আমরা গরিব বলে কি লুচি তরকারি খেতে পারবো না? আমরা তো আর বড় লোকেদের মতো পোলাও বিরিয়ানি খেতে চাইনি। আমরা লুচি তরকারি খেতে ভালোবাসি। প্রত্যেক বছর বর্ষাকাল এলেই আমরা লুচি তরকারি খাই। যাও, প্রতিবেশীর বাড়ি থেকে তেল চেয়ে নিয়ে এসে তারপর ফুলকো লুচি বানাও। শাশুড়ি মায়ের কথা শুনে দিশার আর কিছু বলার থাকে না। দিশা পাশের বাড়িতে মালতী দেবীর কাছে তেল চাইতে গেলে মালতী দেবী দিশাকে দেখে বুঝতে পেরে যায় যে দিশা নিশ্চয়ই আজকে আবার কিছু চাইতে এসেছে। তোমাকে নিশ্চয়ই তোমার শাশুড়ি মা পাঠিয়েছে। দেখো বৌমা, আমাদের বাড়িতেও কিন্তু তেল কম আছে। তোমার শাশুড়ি মা এই গোটা বর্ষাকালে আমাদের বাড়ি থেকে তেল নিয়ে গিয়ে লুচি বানায়, আর সেই তেল কখনো ফেরত দেয় না। তুমি জানো আজকাল তেলের কত দাম? আমার কাছে কিছু চাইতে এসো না দয়া করে। এই বলে মালতী দেবী দিশার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। মালতী দেবীর এমন ব্যবহারে দিশার খুব খারাপ লাগে। দিশা তেল ছাড়া যখন শ্বশুরবাড়িতে ফিরে যায়, তখন তাকে দেখে তার ননদ টিনা বড্ড রেগে যায়। আরে, তুমি তেল ছাড়া বাড়িতে ঢুকেছো কেন? দেখছো না আমরা কখন থেকে না খেয়ে বসে আছি? আমাদেরকে লুচি তরকারি না দিলে আমরা কিছু খাবো না। যাও, এখনই আমাদের জন্য তেল নিয়ে এসো। এই বলে টিনা আবার দিশাকে তেল নিয়ে আসার জন্য বাড়ি থেকে বার করে দেয়। দিশা অন্য কোনো উপায় দেখতে না পেয়ে অন্যান্য প্রতিবেশীদের বাড়িতে তেল চাইতে যায়, কিন্তু কেউ দিশাকে তেল দিতে চায় না। অবশেষে পাড়ায় নতুন আসা ভাড়াটির কাছ থেকে দিশা তেল নিয়ে বাড়িতে ফেরে। এমন সময় হঠাৎই প্রচন্ড বৃষ্টি নেমে আসে। দিশা শ্বশুরবাড়ি যেহেতু সেখান থেকে অনেকটাই দূরে ছিল, তাই দিশা সম্পূর্ণ রকমভাবে ভিজে যায়। উফ, কি যে জ্বালাই পড়লাম। বাবা মা ঠিক কথাই বলেছিল, প্রেম করে ভুলেও গরিব বাড়িতে বিয়ে করা উচিত নয়। কারণ অভাব যখন দরজা দিয়ে ঠোকে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। দিশা বাড়ি ফিরে সবার জন্য ফুলকো লুচি এবং আলুর দম বানায়। সেই লুচি আলুর দম খেয়ে তার পরিবারের লোকেরা শান্ত হয়। পরের দিন দিশা স্নান করতে যাওয়ার সময় দেখে তার একটা শাড়িও শুকায়নি, বরং শাড়িগুলো দিয়ে একটা উটকো বিকট গন্ধ বেরোচ্ছে। দিশার আলমারিতে হাতে গোনা কয়েকটা শাড়ি ছিল, আর সবকটা শাড়ি এখন ভিজে। রাহুল, শোনো, আমার একটাও শাড়ি শুকায়নি জানো। তুমি আজকে ডিউটি থেকে ফেরার পথে আমার জন্য দুটো শাড়ি অবশ্যই কিনে আনবে। এখন আবার তোমার কাছে টাকা নেই এই গল্প শোনাতে এসো না। আমার শাড়ির দরকার মানে শাড়ি আনতেই হবে। বর্ষাকালে আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আমার কাছে শাড়ি চাইছো আর আমি তোমাকে না দিয়ে পারি? আমি ফেরার পথে না হয় তোমার জন্য শাড়ি কিনে নিয়ে যাব, তাহলে হবে তো? এমন সময় দিশা এবং রাহুলের কথোপকথন দিশার ননদ টিনা শুনে ফেলে। টিনা যেই না জানতে পারে রাহুল দিশার জন্য শাড়ি কিনে আনবে, তখনই টিনার ভীষণই হিংসা হয়। টিনা তখনই তার মায়ের কাছে গিয়ে বলে, দেখেছো মা, এই বর্ষাকালে আমাদের সামান্যতম লুচি তরকারি খাওয়ানোর মতো দাদার সামর্থ্য নেই। এদিকে বৌদির অতগুলো শাড়ি থাকতেও বৌদিকে আবার নতুন করে শাড়ি কিনে দেবে বলছে। ছেলেরা বিয়ের পর এরকম ভাবে ভালোই বদলে যায়। ইস, আমি তো ভাবতেই পারিনি দাদা এরকম কাজও করতে পারে। ও মা, তাই নাকি? এই কথা তুই আমাকে আগে বলবি তো। দাঁড়া, আমি এখনই তোর দাদাকে ফোন করে বলছি আমাদের জন্য ভালো ব্র্যান্ডেড তেল আর ময়দা নিয়ে আসতে। বৌমার জন্য শাড়ি কেনার টাকা থাকলে আমাদের জন্য ভালো তেল ময়দা কেনার নিশ্চয়ই টাকা থাকবে। এই বলে অঞ্জনা দেবী তখনই রাহুলকে ফোন করে বলে, রাহুল শোন, আজকে বাড়িতে চাল ডাল কিছু নেই। তুই আসার পথে আমাদের জন্য 1 লিটার ভালো সাদা তেল আর ময়দা নিয়ে আসিস। বাইরে বৃষ্টি পড়ছে, তুইও তো লুচি খেতে খুব ভালোবাসিস। তুই আসলে আমরা সবাই মিলে একসাথে লুচি তরকারি খাবো।
সে কি মা, তোমরা সবাই না খেয়ে আছো? আর তুমি এটা আমাকে আগে ফোন করে বলতে পারতে, আমি তো তাহলে অনেক আগেই খাবার কিনে বাড়ি চলে যেতাম। দাঁড়াও, আমি এক্ষুনি বাড়ি আসছি। এভাবে মায়ের কথা শুনে রাহুলের মন গলে যায়। তার ভীষণই খারাপ লাগে। রাহুল মায়ায় পড়ে তখনই দিশার শাড়ির কথা ভুলে গিয়ে 5 লিটার তেল এবং ময়দা কিনে বাড়িতে চলে যায়। এদিকে সারাদিন ভিজা শাড়ি পরে থাকার পর দিশা যখন দেখে রাহুল শাড়ি নয় বরং তেল এবং ময়দা নিয়ে বাড়িতে ঢুকেছে, তখন সে রাহুলের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। রাহুল, তুমি আবার তেল আর ময়দা এনেছো? শুধু লুচি তরকারি খেলেই কি সব হয়ে যায়? ডাল ভাত সবজি এসব খেতে লাগবে না? আজকে সকালেই তো তোমার মা, বোন আর বাবাকে আমি লুচি তরকারি করে দিয়েছি, তাও আবার প্রতিবেশীর কাছ থেকে তেল চেয়ে এনেছিলাম। এখন আবার তুমি? বাবা, দাদা আমাদের জন্য একটু তেল আর ময়দা কি এনেছে, অমনি তোমার হিংসেই গা একেবারে জ্বলে যাচ্ছে। আগেও তো দাদা আমাদের জন্য তেল আর ময়দা কিনে আনতো, অবশ্য এখন আবার তুমি উড়ে এসে জুড়ে বসেছো। আমরা আর এখন কে বলো? আরে না না টিনা, তোর বৌদি ওইভাবে বলতে চাইনি। দিশা, আমি তোমার জন্য শাড়ি পরে এনে দেবো, কথা দিলাম। এখন বাড়ির সবার জন্য লুচি তরকারি করে নিয়ে এসো। মা বাবা কখন থেকে না খেয়ে বসে আছে, আমরা সবাই অনেকদিন বাদে একসঙ্গে লুচি তরকারি খাবো। রাহুলের কথা শুনে দিশা রান্নাঘরে রান্না করতে চলে যায়। কিন্তু এমন সময় বাড়ির পাশের একটা গাছে এমন জোরে বাজ পড়ে যে তিয়াশা ভয়ের চোটে চমকে ওঠে আর তেল ভর্তি লুচির কড়াইটা পুরো মেঝেতে পড়ে যায়। এই মরেছে, তেলের কড়াইটা তো সম্পূর্ণ উল্টে গেল। এবার আমি আমার শ্বশুরবাড়ির লোকেদেরকে কি খেতে দেব? সবাই তো আমাকে ভীষণ বকবে। ইস, রাহুল এত কষ্ট করে নিজের ইনকাম করা টাকা দিয়ে তেল আর ময়দা কিনে আনলো। দিশা মনে মনে এমন ভাবতে থাকে। ততক্ষণে দিশার শ্বশুরবাড়ির লোকেরা রান্নাঘরে ছুটে আসে। তারা যখন তেল সমেত সমস্ত লুচিগুলো মাটিতে গড়াগড়ি খেতে দেখে, তখন তারা দিশার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমাদের পুরো খাবারটা হিংসা করে নষ্ট করলে? তোমার মতো হিংসুটে বৌমা যেন কারণ না হয়। ছি, তোমার মনটা যে এতটা নীচ আমি আগে জানতাম না। এভাবে সবাই মিলে দিশাকে যাচ্ছে তাই করে কথা শুনিয়ে দেয়, কিন্তু দিশার কিছু করার থাকে না। পরের দিন দিশার শ্বশুরবাড়ির লোকেরা কোথাও একটা যেন যাচ্ছে বলে মনে হয়। মা, আপনারা সবাই কোথায় চললেন? আমি তো ভাবছিলাম আপনাদের জন্য ব্রেকফাস্ট বানাবো, কিন্তু আপনাদের যে কোথাও যাওয়ার কথা আছে আগে তো জানতাম না। আমাকে তো কিছুই জানানো হয়নি। সব কথা কি তোমাকে জানাতে হবে? কালকে তুমি যে অলক্ষণে কাণ্ড করলে, তোমার মতো বৌমার হাতে আমি আর জীবনে কোনোদিন লুচি তরকারি খাবো না। আমার দরকার পড়ে আমি পাড়ার দোকান থেকে গিয়ে লুচি তরকারি খেয়ে আসবো। আরে তাড়াতাড়ি চলো, আবার কখন বৃষ্টি চলে আসবে। আমাদের তো লুচি তরকারি খেয়ে বাড়িতে ফিরতে হবে নাকি? আর এমনি লুচি তরকারির দোকানে সকালবেলা খুব ভিড় থাকে, আমরা আগে আগে না গেলে লুচি তরকারি পাবো না, বুঝেছো? দিশা তার শ্বশুরবাড়ির লোকেদের এরকম ব্যবহারে খুবই কষ্ট পায়, কারণ গতকাল দিশা মোটেও ইচ্ছা করে লুচিগুলো নষ্ট করেনি। অন্যদিকে অঞ্জনা দেবী এবং বিকাশবাবু লুচি তরকারি খেয়ে ফেরার পথে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। তবে অঞ্জনা দেবী ইচ্ছা করেই সুন্দর দামি ছাতাটা সাথে করে নিয়েই যায়, আর প্রচন্ড ঝড়ো হাওয়াতে দিশার সেই ছাতাটা ভেঙে যায়। তারা যখন বাড়িতে ফিরে আসে, এ কি, মা তো আমার ছাতাটা নিয়ে গিয়েছিল। ইস, আমার এত সুন্দর ছাতাটা ভেঙে নিয়ে চলে এলো। এখন কিছু বলতে গেলেই শ্বশুর বাড়িতে ঝগড়া লেগে যাবে। দূর, আমার আর ভালো লাগে না। তারপর থেকে প্রত্যেক দিনই রাহুলের কাছ থেকে টাকা নিয়ে অঞ্জনা দেবী ও তার পরিবার বাইরে থেকে লুচি তরকারি খেয়ে আসে। তারা বাড়িতে যেহেতু খাওয়া দাওয়া করে না, তাই তারা দিশার জন্য রেশন কেনাও বন্ধ করে দেয়। মা, আপনারা তো প্রত্যেকদিন লুচি তরকারি খেতে চলে যান, কিন্তু আমি তো বাড়িতে থাকি, আমি কি খাবো? ঘরে চাল ডাল কিচ্ছু নেই, আপনি তো সেদিকে নজরই দেন না। এরকম ভাবে চলতে থাকলে আমি তো না খেয়ে মারা যাব। তাছাড়া আপনাদের বয়স হয়েছে, প্রত্যেকদিন এরকম বাইরে থেকে লুচি তরকারি খাওয়া ভালো নয়। ঘরে আর কিছু থাক না থাক রেশনের চাল তো আছে, তুমি ওই রেশনের চালের ভাত করে খেয়ে নাও। আমরা যখন খাচ্ছিই না, তখন ফালতু ফালতু রেশন কিনে কি হবে? এমনিতেও আমরা ঠিক করেছি বর্ষাকালটা আমরা বাইরে থেকে লুচি তরকারি খেয়েই কাটাবো। এই শুনে দিশার আর কিছু বলার থাকে না। একদিন হঠাৎ করে ভোরবেলা থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। রাস্তায় কোনো মানুষজন দেখতে পাওয়া যায় না। উফ, এই বৃষ্টিটা তো থামছেই না।
আজকে কি আমাদের লুচি তরকারি খেতে যাওয়া হবে না? আমি তো কখন থেকে বসে আছি লুচি তরকারি খেতে যাব। এই বৃষ্টি যদি না থামে আমাদের তো দেখছি না খেয়ে থাকতে হবে। আরে না খেয়ে থাকবো কেন? চল আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে লুচি তরকারির দোকান পর্যন্ত গিয়ে পৌঁছালেই হবে। বৃষ্টি হচ্ছে বলে কি মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না, নাকি বাজার হাট করছে না? কিন্তু আজকে এত ভারী বৃষ্টির জন্য কেউই বাড়ি থেকে বেরোচ্ছে না। আপনারাও শুধুমাত্র লুচি তরকারি খাওয়ার জন্য এভাবে লাইফে রিস্ক নিতে যাবেন না। বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছে তাতে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। তোমার জ্ঞান দেওয়ার অভ্যাস শুরু হয়ে গেল। তুমি একটু মুখটা বন্ধ করে রাখতে পারো না? আমরা কি করব না করব সেটা আমরা বুঝে নেব। আমাদের যথেষ্ট বুদ্ধি আছে, তোমাকে দেখতে হবে না। এই বলে অঞ্জনা দেবী, টিনা এবং বিকাশ বাবু বাড়ি থেকে লুচি তরকারি খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পরেই হঠাৎই ধপাস করে টিনা পাশের নর্দমায় পড়ে যায়, আর একটা গাছ হুড়মুড় করে অঞ্জনা দেবী এবং বিকাশ বাবুর উপর ভেঙে পড়ে। অঞ্জনা দেবী এবং বিকাশ বাবু ভয়ে অজ্ঞান হয়ে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয় ব্যক্তিরা গাছটা সরাতে যাওয়ার সময় গাছের নিচে বিকাশ বাবু এবং অঞ্জনা দেবীকে খুঁজে পায়। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা অঞ্জনা দেবী, বিকাশ বাবু এবং টিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের যখন জ্ঞান ফিরে আসে, আপনাদের আজকে কি এমন দরকারি কাজ ছিল যে এই দুর্যোগের মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন? চারিদিকে নিউজে বলা হচ্ছে যাতে সবাই বাড়ির মধ্যে থাকে, আজকে কোনো মতের জন্য বাড়ি থেকে না বের হয়। আপনারা তো অল্প একটুর জন্য বেঁচে গেছেন। আপনাদের যদি কারো মাথায় লাগতো তাহলে আপনারা এতক্ষণে বাঁচতেন না, বুঝেছেন? খবর পেয়ে দিশা এবং রাহুল তৎক্ষণাৎ হাসপাতালে গিয়ে পৌঁছায়। বৌমা দেখো, তোমার কথা না শোনার ফল ভোগ করছি। আজকে যদি তোমার কথা শুনতাম তাহলে এরকম কিছুই হতো না। আমার আর বর্ষাকালে লুচি তরকারি খাওয়ার দরকার নেই। আমি আর জীবনে কোনোদিন লুচি তরকারি খেতে চাইবো না। ওই লুচি তরকারি খেতে গিয়ে আমাদের এরকম অবস্থা হলো। হ্যাঁ বৌদি, তুমি আমাকেও ক্ষমা করে দাও। তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। দেখো, তার শাস্তি কিন্তু উপরওয়ালা আমাদের দিয়েই দিল। তবে সেদিনের পর থেকে দিশার শ্বশুরবাড়ির লোকেরা বর্ষাকালে লুচি তরকারি খাওয়ার জন্য কোনো রকম পাগলামি করে না। রামবিনোদ বাবু ছিল শহরের সবথেকে বড় ব্যবসায়ী। টাকা পয়সা, ধন সম্পত্তি কোনো কিছুরই অভাব ছিল না তার। তার সম্পত্তির পরিমাণ এতটাই ছিল যে তার 3 পিঁড়ি বসে খেলেও শেষ হতো না। আর এসব কিছুই তার সততা ও পরিশ্রমের ফলেই সে করতে পেরেছিল। রামবিনোদ বাবুর পরিবার খুবই ছোট ছিল। স্ত্রী মারা যাওয়ার পর থেকে সে বিয়ে না করে তার 2 মেয়ে শিউলি ও শর্মিলার সঙ্গে থাকত। একদিন, ইস যা, আমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এতক্ষণ ওই বদমাইশ শর্মিলাটা আমি না থাকায় বাবার কাছ থেকে বেশি করে মনে হয় টাকা নিয়ে কলেজে চলে গেছে। এই মেয়েটার জ্বালায় আমি রাতে ঘুমাতেও পারি না ঠিক করে, আর দিনের বেলাতেও ভালোভাবে ঘুরতে পারি না। দূর, সব সময় চিন্তায় থাকি। এসব ভাবতে ভাবতে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে শিউলি তার ধনী বাবা রামবিনোদ বাবুর ড্রয়িং রুমের দিকে যায়। কিন্তু সেখানে শর্মিলাকে দেখে সে অবাক হয়ে যায়। তোর আজ আসতে দেরি হয়ে গেল তাই না বল? আমি বাবার কাছ থেকে 10,000 টাকা নিয়েছি, বিকেল বেলা পার্টি করব। তুইও চাইলে আসতে পারিস। যতই হোক তুই তো আমার নিজের বোন হোস, তাই না বল? দেখ, সকাল সকাল আমার মাথা গরম করাস না, আর আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না, বুঝলি? তুই টাকা নিলে এখানে এখনো দাঁড়িয়ে থাকতিস না, বুঝলি? হয়তো তুইও আজ দেরিতে এসেছিস তাই তুইও টাকা পাসনি, কারণ তোর আসার আগেই বাবা চলে গেছে। হ্যাঁ জানিস তো, ভালো হয়েছে। দেখবি দেখবি সন্ধ্যেবেলা বাবা বাড়ি এলে আমি বড় তো, তাই প্রতিবারের মতো আমাকে বেশি টাকা দেবে। এটাই তো আমার বোনাস পয়েন্ট, বুঝলি? আর ভবিষ্যতেও দেখবি আমি বেশি পাবো। দেখ, এখানে আর কেউ ছোট আর কেউ বড় নেই। বাবার সম্পত্তিতে দুজনেরই সমান অধিকার আছে। তুই যতটা নিবি আমিও ততটা নেব। হ্যাঁ, তারা 2 বোনই এরকমই ছিল। ছোটবেলা থেকেই তারা একে অপরের সঙ্গে কম্পিটিশন করেই আসছে, আর এখন তো তাদের ওই কম্পিটিশনটা লোভে পরিণত হয়ে গিয়েছিল। তাই তারা দুজনেই সবসময় বাবার সম্পত্তি বন্টনের ব্যাপারেই ঝামেলা করত, আর এই নিয়ে তাদের রাগ, হিংসা, শত্রুতা ক্রমশই বেড়েই চলেছিল। এমনই একদিন শর্মিলা বসে বসে কাঁদছিল। তখন, আরে মা, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তোকে কেউ কিছু বলেছে নাকি? এই এদিকে দেখ, তুই আমার মানে রামবিনোদের মেয়ে, শহরের সবচেয়ে বড় লোকের।
তোর চোখে জল একদমই মানায় না, বুঝেছিস? তোর কি লাগবে তুই আমায় বল একবার। হ্যাঁ, সেই জন্যই তো কাঁদছি আমি। এখানে না হয়ে গরিব বাড়িতে হলে বরং ভালো হতো, তাহলে আমাকে এরকম পরিস্থিতিতে পড়তে হতো না বাবা। দেখো আবার কি নাটক শুরু করবে, সব সময় তো বাবাকে বোকা বানিয়ে টাকা ঝাড়ে। আরে তুই বলবি নাকি আমি মিটিংয়ে চলে যাব? না না, বলছি, মানে কান্না থামাতে পারছিলাম না তো তাই। বাবা, আমি প্রকাশকে ভালোবাসি বাবা, আর ও আমাকে ভালোবাসে। কিন্তু বাবা। কিন্তু আবার কি? তোরা বড় হয়েছিস, বুঝতে শিখেছিস, তোরা কি আবার খারাপ পছন্দ করবি নাকি? আমাকে শুধু ছেলেটার সঙ্গে একবার কথা বলাবি, ব্যাস। না বাবা, সেটা নয়। আসলে প্রকাশ খুবই গরিব, আর আমি কি ওখানে গিয়ে থাকতে পারবো বলো বাবা? আর তুমি তো বলতে যে অসহায়দের ঘৃণা করতে নেই, তাদের সাহায্য করতে হয়। আমি ভাবছি কি ওকে যদি বিয়ের পর এখানে মানে আমাদের সঙ্গে রাখি, তাহলে কি খারাপ হবে বাবা? ও, তাহলে এই ব্যাপার। আমি প্রথম থেকেই বুঝতে পারছিলাম কিছু একটা খিচুড়ি তো রান্না করছেই। তার মানে স্বামীকে এনে বসিয়ে পুরো সম্পত্তিগুলোই হাতিয়ে নেওয়ার ধান্দা। আর আমি জানি ও ইচ্ছা করেই গরিব বয়ফ্রেন্ড বানিয়েছে। দাঁড়া, আমিও ছেড়ে দেওয়ার নই, আমিও খেলা দেখাবো। শর্মিলার কথা শুনে রামবিনোদ বাবু খুবই খুশি হয়, কারণ সেও একদিন দরিদ্র ছিল, আর তার মেয়ের চিন্তা ভাবনা দেখে সে আরো মুগ্ধ হয়। সে কয়েকদিনের মধ্যেই প্রকাশের সঙ্গে শর্মিলার বিয়ে দিয়ে দেয় এবং প্রকাশকে বাড়িতেই রেখে দেয়। প্রকাশ সত্যি সত্যি দরিদ্র ছিল, আর শর্মিলা তাকে কি জন্য পছন্দ করেছিল সে নিজেও জানতো না। কি রে, এবার কি করবি তুই? আমি তো এখানেই থেকে গেলাম, আর তোর মহেশ তো বড় লোক, ও এখানে থাকবে না, তাহলে পরবর্তীতে বাবার সব সম্পত্তি আমারই। হ্যাঁ, তোকে চিনতে আমার আর বাকি নেই। তবে একটা কথা শুনে রাখ, আমিও রামবিনোদ বাবুর মেয়ে, কিভাবে সম্পত্তি নিতে হয় সে আমার ভালোভাবেই জানা আছে, শুধু সময়টা আসতে দে। এভাবেই সময় কাটতে থাকে। শর্মিলার প্রতি শিউলির হিংসা ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। এদিকে রামবিনোদ বাবু আগের মতোই দুই মেয়েকে সমান চোখেই দেখত। টাকা পয়সা কেনাকাটা যা করত দুজনকেই সমান ভাগে দিত, কিন্তু তবুও শিউলির মনে খুশি ছিল না। তাই একদিন, আচ্ছা মহেশ, আমরা কবে বিয়ে করছি গো? মানে আমাদের বিয়ের আর কত সময় লাগবে? তাড়াতাড়ি হলে বলো, না হলে আমি অন্য কিছু চিন্তা ভাবনা করব। এই রিল্যাক্স, আর কিছুদিন সময় দাও, মানে ওই মাস 6 আমার বাবা বিদেশ থেকে ফিরুক, তারপর না হয় আমরা বিয়েটা করে ফেলবো। আর এই, তুমি চিন্তা করবে মানে আমার সঙ্গে কি ব্রেকআপ করার কথা ভাবছো নাকি? কিছু মনে করো না, আমি মজা করেই বললাম। কিন্তু তুমি মজা করলেও আমি কিন্তু সিরিয়াস। আর তুমি এত দেরি করলে আমি সত্যি সত্যি ব্রেকআপ করব, ওকে? কারণ আমার এখনই বিয়ে করাটা খুবই প্রয়োজন। এভাবেই সেদিন শিউলি মহেশকে সমস্ত ঘটনা বললে মহেশ ব্যাপারটা বুঝতে পারে। মহেশ আসলে একটু লোভী প্রকৃতির ছিল, তাই অগাধ সম্পত্তি পাওয়ার আশায় সে শিউলির মতে হ্যাঁ করে দেয়। কয়েকদিনের মধ্যে তাদেরও বিয়ে হয়ে যায়, এবং বিয়ের পর মহেশের মা তাদেরকে বাড়িতে উঠতে দেয়নি বলে তারা দুজনেও রামবিনোদ বাবুর বাড়িতে ওঠে। হ্যাঁ, তা বাবা মহেশ, শুনলাম তোমার মা নাকি তোমাকে বাড়িতে উঠতে দেয়নি। তা ওনার নামটা আমায় একটু বলা যাবে? মানে আমি শহরের সকলকেই চিনি তো, আমি যদি কিছু করতে পারতাম আর কি। বাবা মায়ের কথা তো একবারেই তুলবেন না, উনি শহরের সবচেয়ে বড় ঠকবাজ। আমার তো ওনাদের মা বাবা বলতেই ঘৃণা পাই। ভালোই হতো যদি আমি অনাথ হতাম। জানেন উনি কি বলেছেন? যে মেয়ে যৌতুকের 50 লক্ষ টাকা ও 1 কেজি সোনা না নিয়ে এলে বাড়িতেই তুলবে না। হ্যাঁ, এবার আসল ব্যাপারটা জানা যাবে। নামটা একবার বলুক, তারপর জমবে। আমার মতোই প্ল্যান করেছে, তাই ওই শয়তানটাকেই বাড়িতে নিয়ে এসেছে। আগে তো বেশ বলতো আমার বয়ফ্রেন্ডের এই আছে, আমার বয়ফ্রেন্ডের ওই আছে, তা এখন কি হলো? শুধু কাজকলা। থাক মহেশ, আর কাঁদতে হবে না। আমার বাবা যৌতুক প্রথাকে একেবারেই পছন্দ করে না। আর তোমার কেউ নেই তো কি হয়েছে? আমার বাবা আছে তো, ওনার ছেলে নেই, তাই তুমি এখানে ছেলের মতোই থাকবে। দেখবে উনি তোমাকেই সমস্ত সম্পত্তি দিয়ে দেবে, তোমার মায়ের থেকে কিছুই নিতে হবে না। শর্মিলা ও মহেশের কথাবার্তা শুনে বিনোদবাবু তাদের উপরে সন্দেহ হয়। আসলে যে কি ব্যাপার, আর কেনই বা তারা বারবার সম্পত্তির কথা তোলে সে একটু হলেও আভাস পেয়েছিল। তাই সে মহেশের ব্যাপারে তার এক পুলিশ কমিশনার বন্ধুকে খোঁজ নিতে বলে।
একদিন তা সুনীল বাবু, আমি যে ছেলেটার ফটো দিয়েছিলাম ওর ব্যাপারে কিছু খোঁজ পেলেন? মানে ওর বাবা মা পরিচিতি কেউ? হ্যাঁ বাবু, আপনাকে আজ ওটাই বলতে এসেছি। মহেশ সারদা দেবীর ছেলে। ওর বাবা পরিমল বিদেশে থাকেন। ছেলেটার বাবা মা খুবই সম্মানীয় ব্যক্তি। কি বলেন? পরিমল মানে সেক্টর 5-এর পরিমল পোদ্দার নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি কিভাবে জানলেন? আপনার কি পরিচিতি নাকি? রামবিনোদ বাবু পুলিশ অফিসারটিকে পাঠিয়ে দিয়ে পরিমল বাবুকে ফোন করে। আসলে পরিমল বাবু ছিল তার ছোটবেলার বন্ধু, আর তারা যে ছেলে বৌমাকে বাড়ি থেকে যৌতুকের জন্য বের করে দেবে এটা সে মোটেই বিশ্বাস করতে পারছিল না। ফোন করে সমস্ত ঘটনা তাকে বললে পরিমল বাবু অবাক হয়ে বলে, এসব তুই কি বলছিস? যৌতুক, টাকা, বৌমা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমরাই বা যৌতুক নিতে যাব কেন? আমাদের কিসের অভাব আছে শুনি? তবে কয়েক সপ্তাহ আগে মহেশ ফোন করেছিল আর বন্ধুদের সঙ্গে 6 মাসের জন্য ট্যুরে যাবে বলে বেরিয়েছে। ও বিয়ে করেছে এটা আমি জানি না তো। পরিমলের কথা শুনে রামবিনোদ বাবু সমস্ত ঘটনাই বুঝতে পারে। তার দুই মেয়ের মনের মধ্যে যে লোভ লালসা বাসা বেঁধেছে, তার মেয়েরা যে সম্পত্তির জন্যই এরকম করছে এটা সে ভালোভাবেই বুঝতে পেরে যায়। তাই সে একদিন তার দুই মেয়েকেই তার কাছে ডেকে বলে, মা শর্মিলা, তুই আমার ছোট মেয়ে, আর মা শিউলি, তুই আমার বড় মেয়ে। আর তোরা তো জানিস আমার বয়সও হয়ে গেছে, তাই ভাবছি আমি সবকিছু তোদেরই ভাগ করে দিয়ে যাই। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি বড় মেয়ে, আর বাবা আমরা এখানে প্রথম থেকেই থাকি, তাই সম্পত্তির বেশিরভাগটাই আমার প্রাপ্য। এটা তো জানোই তুমি। ওসব বড় ছোট এখানে কিছুই চলবে না। আর থাকার কথা উঠলে মহেশও তো বাড়িঘর ছেড়ে এখানে থাকে, সেটা কি চোখে দেখতে পাস না তুই? আর আমি প্রথম থেকেই জানতাম এরকমই কিছু একটা ঘটবে। লোভী কোথাকার। এবারে তোরা চুপ কর, আমি বলছি কি হবে। আমার যেখানে যা কিছু আছে সবকিছুই সমান সমান পাবি, কেউ কমও না আর কেউ বেশিও না, বুঝেছিস? এটা শোনার পরও তারা শান্ত হয় না। তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে। দেখ তোরা, আজ আমি তোদের একটা কথা বলতে চাই। তোরা যে ধন সম্পত্তির লোভে এরকম করছিস আমি আগে থেকেই জানতাম, তাই আমি তোদের কাজ ডেকে এগুলো বললাম। আমার যা সম্পত্তি আছে 2 ভাগ কেন 10 ভাগ করলেও তোদের সারা জীবন এমনিই চলে যাবে, আর এটা তোরা ভালো করেই জানিস। কিন্তু দেখ, তোরা লোভের বসে তাতেও ঝগড়া করছিস। আমি এই সম্পত্তি অনেক কষ্ট করে সঞ্চয় করেছি শুধুমাত্র তোদের সুখের জন্য, আর তোরা কিনা আমি চলে যাওয়ার পর সুখী না হয়ে একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা করলে কিভাবে চলবে বল? রামবিনোদ বাবুর এরকম কথাবার্তা শুনে তার দুই মেয়ে চোখে জল চলে আসে। তারা তাদের লোভ লালসা ত্যাগ করে তার বাবার কাছে ক্ষমা চায়। প্রকাশ শর্মিলাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। শর্মিলা আর আগের মতো ছিল না, তাই সে তার সঙ্গে তাদের ছোট্ট বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে মহেশের বাবা পরিমল বাবুও মহেশকে বাড়িতে যাওয়ার জন্য বলে। সেও শিউলিকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। এভাবেই তারা সবকিছু ভুলে যে যার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।